প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বামেদের সঙ্গে কি জোট করছে কংগ্রেস? আজ সরাসরি স্পষ্ট করে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। 23 কোটি টাকার দুর্নীতি, 3-0 গোলে এগিয়ে শতদ্রু। যুবভারতী মামলায় সওয়াল জবাবে বিস্ফোরক তথ্য। লাইনচ্যুত মালগাড়ি, নদীতে পড়ল একাধিক কামরা, বাতিল একের পর এক ট্রেন। বন্দে ভারত সহ একাধিক এক্সপ্রেসের রুট বদল, জানুন বিস্তারিত। জ্ঞানেশ্বরী নাশকতায় তৃণমূল জড়িত, যারা জড়িত তারা এখন তৃণমূলের নয়নের মণি। এতদিনে কাকে নিয়ে মুখ খুললেন শুভেন্দু? 1 ইঞ্চি জমি ছাড়বেন না, হিয়ারিংয়ে থাকবেন। বিএলএদের প্রশংসা করে বার্তা অভিষেকের। বন্ধুদের সঙ্গে চা খেতে গিয়ে মদ্যপদের হাতে আক্রান্ত, মৃত্যু সেই সিভিক ভলেন্টিয়ারের। সরকারি প্রকল্পের সুবিধা থেকে ঋণ পাইয়ে দেওয়া, মুখ্যমন্ত্রীর নাম করে চলছিল প্রতারণা, সতর্ক করল পুলিশ। কাঁপছে কলকাতা, বর্ষবরণের আগে কি সব রেকর্ড ভেঙে যাবে? জানুন দুই বঙ্গের আবহাওয়ার বড় আপডেট। ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা জামুইয়ে, নদীতে পড়ল লাইনচ্যুত হওয়া একাধিক বগি, কি জানাচ্ছে রেল। অসমে এসআইআরের খসড়া ভোটার তালিকা প্রকাশ, বাদ পড়ল কত নাম? 5 জানুয়ারি রাজ্য জুড়ে অবরোধ কর্মসূচির ডাক মতুয়াদের। নদিয়ার পর বাঁকুড়া, এসআইআরের চাপ নিতে না পেরে ফের আত্মঘাতী বিএলও। বাংলা ক্ষমা করবে না, ভুলবে না, বিএলওর আত্মহত্যায় নির্বাচন কমিশনকে তোপ অভিষেকের। বিজেপির পথেই হুমায়ুন, বহরমপুর স্তব্ধ করে দেওয়ার হুঙ্কার, আটক নিজের ছেলে। চমকে উঠবেন, শুনানিতে ডাক পড়তে হিয়ারিংয়ে এসে যা করলেন শাহজাহানের বাংলাদেশি অনুগামী। কোরআন নিয়ে বিতর্কিত মন্তব্য, অসীম সরকারকে কুচি কুচি করে কাটার হুমকি, অভিযোগ দায়ের বিধায়কের। ভারত কি বেটি, বছরের শেষ মন কি বাত মেয়েদের জোড়া বিশ্বজয় নিয়ে উচ্ছ্বসিত মোদি। এসআইআর যেন শাখের করাত, উত্তরপ্রদেশে আনকালেক্টেড ফর্ম 2.89 কোটি, চাপ বাড়ছে যোগীর। একে একে নিভছে দেউটি, ভোটের মুখে বিজেপি ছাড়ার ধুম সেলিব্রিটিদের, মোহভঙ্গ কেন? বাবার নিরাপত্তারক্ষীকে তুমুল মার, হুমায়ুনের শক্তিপুরের বাড়িতে পুলিশ, গ্রেপ্তার বিধায়ক পুত্র। তৃণমূলকে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার দায়ভার আপনাদের উপরই, বিএলএদের পেপটাক অভিষেকের। যা খুশি করুক, কিন্তু বাংলাকে পশ্চিম বাংলাদেশ করতে দেব না, অভিষেকের দিল্লি যাওয়া নিয়ে শ্রমিক। মুখ্যমন্ত্রী রাজনীতি ছেড়ে জগন্নাথ ধামে ধর্মকর্ম করুক, বাবরি মসজিদ নিয়ে অভিষেককে পাল্টা দিলেন হুমায়ুন। 1.36 কোটি থেকে নেমে এলো 30 লক্ষ, ভোটার তালিকায় কমিশনের ভুল ঘিরে চরম বিতর্ক। বিরাট স্বস্তি, কমিশন জানালো খসড়ায় নাম না থাকলেও এদের শুনানিতে না গেলেও চলবে। 5 জানুয়ারি রাজ্য জুড়ে অবরোধ কর্মসূচি মমতা বালার। বাংলার ভোটার তালিকায় ব্যাপক কারচুপির অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল। আপাতত হচ্ছে না নবম দশম শিক্ষক নিয়োগের ইন্টারভিউ, হঠাৎ কেন সিদ্ধান্ত বদল এসএসসির? 23 কোটি দুর্নীতি, 20 লক্ষ টাকা আত্মসাৎ শতদ্রুর, কবে টিকিটের দাম ফেরত পাবেন মেসি ভক্তরা? যতই করো হামলা, আবার জিতবে বাংলা, 26-এর জয়ের নতুন স্লোগান নিয়ে মাঠে নামছে তৃণমূল। দুই সংগঠনেরই অস্ত্র ঘৃণা ও হিংসা, আরএসএসকে আল কায়দার সঙ্গে তুলনা কংগ্রেস সাংসদের। বিস্ফোরক জারদারি সরাসরি মোদিকে দিলেন গুলির হুমকি। ওরা হিন্দু সেজে এসেছিল, বিজেপি নয়। প্যাটিস কাণ্ডে শুভেন্দুর বরণ করা যুবকদের বেঁটে বিদায় করলেন অভিজিৎ। তৃণমূলকে হারাতে হেলিকপ্টার নিয়ে ভোট ময়দানে হুমায়ুন, করা জবাব অভিষেকের। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। আবারও এক বড় রেল দুর্ঘটনার ছবি সামনে এলো। বিহারের জামুই জেলায় সিমেন্ট বোঝায় একটি মালগাড়ির অনেকগুলি বগি লাইনচ্যুত হয়ে নদীতে পড়ে যায়। এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে জসিডি ঝাজা রেল রুটে, বড়ুয়া নদীর উপর থাকা রেল সেতুতে।
দুর্ঘটনাটিতে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হলেও সৌভাগ্যবশত কোনো প্রাণহানির খবর এখনও পাওয়া যায়নি। রেল সূত্রে জানা গিয়েছে যে গতকাল রাত প্রায় 11টা নাগাদ মালগাড়িটি সেতুর উপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে দুর্ঘটনাটি ঘটে। মোট 20টি বগির মধ্যে 19টি বগি লাইনচ্যুত হয়ে যায়। তার মধ্যে 10টি বগি সরাসরি গিয়ে নদীতে পড়ে যায় এবং আরও 2টি বগি বিপজ্জনক অবস্থায় ঝুলে থাকতে দেখা যায়। সেই বগিগুলোর প্রত্যেকটি সিমেন্ট ভর্তি ছিল, ফলে মনে করা হচ্ছে যে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও ক্ষয়ক্ষতি হওয়ার সঠিক পরিমাণটা এখনও জানা যায়নি। দুর্ঘটনাটির খবর পেয়ে ঘটনাস্থলে রেল সুরক্ষা বাহিনী ও রেলের ঊর্ধ্বতন আধিকারিকরা পৌঁছে যান। রাতে সেখানে উদ্ধার কাজ শুরু হয়। যে বগিগুলি বেলাইন হয়েছিল সেগুলি সরানো এবং ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ এখনও চলছে। এই কারণে জসিডি ঝাঁঝা রুটে আপ এবং ডাউন লাইনে দীর্ঘ সময় ধরে ট্রেন চলাচলও ব্যাহত হয়েছে। অনেকগুলি দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের অনেক পরেই চলছে, এমনকি বন্দে ভারত এক্সপ্রেসের মতো দ্রুতগামী ট্রেনও দেরিতে চলছে। কী কারণে এই দুর্ঘটনাটি ঘটল তা এখনও স্পষ্ট হয়নি। রেল কর্তৃপক্ষের তরফ থেকে তদন্ত শুরু হয়েছে। ট্র্যাকের অবস্থা, সিগন্যালিং ব্যবস্থা কিংবা মালগাড়ি যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে কিনা সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। এই দুর্ঘটনার পর ফের রেল নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। চলতি বছরে একের পর এক বড় রেল দুর্ঘটনা ঘটেছে, পাশাপাশি ছোটখাটো দুর্ঘটনা তো প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তদন্তের রিপোর্টের দিকেই এখন তাকিয়ে রেলমহল এবং সাধারণ মানুষ। বিধানসভা নির্বাচনের আগে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস বিস্ফোরণের প্রসঙ্গ টেনে আনলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার বিস্ফোরক অভিযোগ, জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের দুর্ঘটনার ষড়যন্ত্রে তৃণমূল জড়িত। তার আরও বক্তব্য, জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনায় জড়িতরা এখনও তৃণমূলে রয়েছেন। ছত্রধর মাহাতো তৃণমূলের নয়নের মণি বলেও উল্লেখ করেন শুভেন্দু। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের সভা থেকে তোপ দেখেছেন শুভেন্দু অধিকারী। ছত্রধর মাহাতোর প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, তৃণমূল কংগ্রেসের রাজ্যের নাকি সম্পাদক সেই ছত্রধর মাহাতো এখানে জনসাধারণের কমিটি তৈরি করেছিলেন সালটা 2007-08। কিভাবে মাইলের পর মাইল জঙ্গলমহলের বৃদ্ধ বৃদ্ধাদের হাঁটাতেন মিছিলে। সেই ছত্রধর মাহাতো এখন তৃণমূল কংগ্রেসের নয়নের মণি। সেই কথা প্রসঙ্গে শুভেন্দু বলেন, জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ড, যেখানে 100রও বেশি নিরীহ যাত্রী খুন হয়েছিলেন, তারা আজকে তৃণমূল কংগ্রেসের নেতা। এসআইআর আবহে বঙ্গে বিধানসভা নির্বাচনে দামামা কার্যত বেজে গিয়েছে। যুযুধান দুই পক্ষ নিজেদের জনসংযোগ প্রচারে নজর দিয়েছে, নতুন করে গুটি সাজাচ্ছে। এই পরিস্থিতিতে জঙ্গলমহলের মাটিতে দাঁড়িয়ে এতদিন পর জ্ঞানেশ্বরী নাশকতা প্রসঙ্গ উপস্থাপনের পিছনে যে বিরোধী দলনেতার বৃহৎ উদ্দেশ্য রয়েছে সেটা স্পষ্ট রাজনৈতিক মহলের কাছে। এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের পাল্টা খোঁচা, ঘটনাটি 2010 সালের। সেই সময় কেন্দ্রে কংগ্রেস আর বাংলায় কমিউনিস্ট সরকার ছিল। সেক্ষেত্রে হঠাৎ শুভেন্দু সব ভুলে গিয়ে এর সঙ্গে তৃণমূল কংগ্রেসকে জড়াচ্ছেন কিভাবে? এরপর তো বলবেন চীনের যে 62 সালের যুদ্ধ তার জন্য তৃণমূল দায়ী। এত আজগুবি কথা কিভাবে বলেন? তার পাল্টা প্রশ্ন, 2010 সালের 28শে মে ঘটনা ঘটেছে। সে সময় শুভেন্দু দাবি করছেন তিনি জঙ্গলমহলের দায়িত্বে ছিলেন। তাহলে তো তার এতদিনে বলা উচিত ছিল। এদিকে কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় বলেন, আমরা তো এই অভিযোগ দীর্ঘদিন ধরে করে এসেছি। শুভেন্দু অধিকারী তো এখন ভয়ঙ্কর কথা বলছেন। আজকে উনি অন্য দলে গিয়ে অন্য কথা বলছেন, সেটা আলাদা প্রশ্ন, কিন্তু সে সময় তিনি তৃণমূলেই ছিলেন। এতদিনে কেন মুখ খোলেননি? তাহলে এখন তিনি মামলা করুন, রাজসাক্ষী হয়ে যান। প্রসঙ্গত 2010 সালের 28শে মে ঝাড়গ্রামের সরডিহার রাজভান্দ এলাকায় লাইনচ্যুত হয় জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। সে সময় ডাউন লাইনে উল্টো দিক থেকে আসা একটি মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয়েছিল জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের। এই রেল দুর্ঘটনায় 145 জন মারা গিয়েছিলেন বলে খবর। একে একে 145 জনের দেহ এবং দেহাংশ উদ্ধার হয়েছিল ঘটনাস্থল থেকে। এর মধ্যে 37 জনের দেহ শনাক্ত করা যায়নি। শুরু হয়েছে এসআইআর শুনানি পর্ব। গতকালই সিইও দপ্তরে গিয়ে একাধিক অভিযোগ জানিয়ে এসেছে তৃণমূলের প্রতিনিধি দল। এবার দলের বিএলএদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন দলের 1 লক্ষের বেশি বিএলএর সঙ্গে বৈঠক করেন, আর সেখানে এসআইআর প্রক্রিয়ায় তৃণমূলের বিএলএদের কাজের উচ্ছ্বসিত প্রশংসা করেন। একই সঙ্গে এসআইআরের হিয়ারিং নিয়ে দলের বিএলএ 2দের বড় বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জানিয়ে দিলেন 1 ইঞ্চিও জমি ছাড়া যাবে না, হিয়ারিং প্রক্রিয়ায় উপস্থিত থাকতে হবে। কমিশন আপত্তি জানালে লিখিত কাগজ দেখতে চাওয়ার জন্য বিএলএদের বার্তা দিলেন অভিষেক। এদিন বিএলএদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে প্রথমে বক্তব্য রাখেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। বিএলএদের প্রশংসা করে তিনি বলেন, আপনারা ভালো কাজ করছেন, কঠোর পরিশ্রম করছেন, এরকমভাবে কাজ করুন, সাধারণ মানুষকে সাহায্য করুন।
করুন। কোনো বৈধ ভোটারের নাম যাতে এসআইআর তালিকা থেকে বাদ না যায় সেদিকে নজর রাখতে বিএলএদের বার্তা দেন। এরপর অভিষেকও তার বক্তব্যের প্রথমে বিএলএ ও এসআইআর প্রক্রিয়ায় যুক্ত দলের প্রত্যেকের প্রশংসা করেন। বলেন, আপনাদের জন্য বিজেপি তাদের পরিকল্পনায় সফল হয়নি। বিজেপির দিল্লির নেতারা বাংলাকে ভাতে মারতে চেয়েছে। বিজেপির বাংলার নেতারা 1 কোটি নাম বাদ দিতে হবে বলেছিল। বিএলএ 2দের প্রশংসা করে তিনি বলেন, 30 থেকে 32,000 বিএলএ 2দের আমি ফোন করেছি। এসআইআরের সবচেয়ে কম নাম বাদ গিয়েছে বাংলায়। যে কোনো সামারি রিভিশনে এই সংখ্যক নাম বাদ যায়। আমাদের আরও 6 সপ্তাহ লড়াই চালাতে হবে। এরপরই কমিশনের বিরুদ্ধে সরব হন অভিষেক। বলেন, এজেন্সি ব্যবহার করে ইআরও সিস্টেম থেকে তথ্য ডিলিট করছে কমিশন, এতেই শেষ নয়, ষড়যন্ত্র আরও গভীর। বিএলএদের বার্তা দিয়ে তিনি বলেন, আগামী 1.5 মাস বিএলওদের ছায়াসঙ্গী হতে হবে। ওয়ার রুম যেন সক্রিয় থাকে। আগামী 6 সপ্তাহ ভোটরক্ষা শিবির সক্রিয় রাখতে হবে। হিয়ারিংয়ে বিএলএদের থাকতে দেওয়া হচ্ছে না। এই নিয়ে অভিষেক বলছেন, শুনছি বিএলএ 2দের নাকি হিয়ারিং প্রক্রিয়ায় থাকতে দেবে না। আমি বলছি আপনারা থাকবেন, 1 ইঞ্চি জমি ছাড়বেন না, এটা যুদ্ধ। যে যাই বলুক তৃণমূলের তরফে বিএলএ 2 থাকবে। বাধা দিলে বলবেন লিখিত নির্দেশিকা দেখান। কমিশনকে তোপ দেগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, কেন ঢুকতে দেবে না? বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য? যেহেতু ওদের লোক নেই। দলের নেতাদের উদ্দেশ্যে অভিষেক বলেন, হিয়ারিং সেন্টারের সামনে কাল থেকেই ক্যাম্প করুন। যারা হিয়ারিংয়ে যাচ্ছেন তাদের যাতে কোনো সমস্যা না হয় তা দেখুন। পৌরসভার চেয়ারম্যানদের উদ্দেশ্যে অভিষেক বলেন, যে পৌরসভার চেয়ারম্যান মানুষের পাশে থাকবেন না তার পদে থাকার অধিকার নেই। যে পঞ্চায়েত প্রধান মানুষের পাশে দাঁড়াবেন না তার পদে থাকার অধিকার নেই। আমি সব পৌর চেয়ারম্যানদের বলছি, মানুষের পাশে থাকুন। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিন, মানুষের পাশে দাঁড়ান। তিনি বলেন, রাজ্য সরকারের হাউসিং স্কিমের অধীনে যারা বাড়ি পেয়েছেন তাদের আর কি বড় প্রমাণ দরকার? অবৈধভাবে কারো নাম ঢুকলে কি করতে হবে সেই বার্তাও বিএলএদের দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, কারো নাম অবৈধভাবে ঢোকালে ফর্ম 7 ভরবেন। এই চালাকি বিহারে করেছিল, ওরা ধরতে পারেনি, আমরা ধরেছি। পরিযায়ী শ্রমিকদের ভার্চুয়ালি হিয়ারিংয়ে দাবি জানিয়ে অভিষেক বলেন, কোনো লিখিত নিয়ম নেই যে পরিযায়ী শ্রমিকদের সশরীরে উপস্থিত থাকতে হবে। ইয়ার্কি নাকি? ওদের যাতায়াত খরচ নির্বাচন কমিশন দেবে। সুপ্রিম কোর্ট যদি ভার্চুয়াল হিয়ারিং করতে পারে তাহলে এক্ষেত্রে হবে না কেন? সশরীরে থাকতে গেলে ওদের 2 মাসের বেতন নির্বাচন কমিশন দিক, না হলে লিখিত দিক, ওটা নিয়ে আমরা মামলা করব। বিজেপি ও কমিশনকে নিশানা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, এগুলো সব বাংলাকে টার্গেট করে করছে। এখানে কম নাম বাদ গিয়েছে, তবু বাংলাকে হেনস্থা করতে এসব করছে। বয়স্কদের হিয়ারিংয়ে ডাক পাঠাচ্ছে। তাদের ভোট যদি বাড়ি থেকে নেওয়া হয় তাহলে হিয়ারিংও বাড়িতে গিয়ে করুন। এই নিয়ে তৃণমূলের প্রতিনিধি দল সোমবার কমিশনে যাবে বলে তিনি জানান। বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, যারা চিকেন পেটিস বিক্রির জন্য মানুষকে মারধর করে তারা ক্ষমতায় এলে কি করবে ভাবুন। বিএলএদের উদ্দেশ্যে অভিষেক বলেন, ভোটার তালিকায় নতুন নাম যুক্ত হলে সেটা বৈধ নাম কিনা খতিয়ে দেখুন। সন্দেহ হলে জানাবেন। বিজেপি যেহেতু 1 কোটি নাম বাদ দিতে পারেনি, ওরা মরিয়া চেষ্টা করবে নাম বাদ দেওয়ার। আমাদের দেখতে হবে একজন বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। দলের নেতাদের সতর্ক বার্তা দিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, সবার উপর দলের নজর রয়েছে। আপনি ভালো কাজ করলে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে চিহ্নিত করে মাথার উপর বসানো হবে। কাউন্সিলরদের উদ্দেশ্যে বলেন, যদি মনে করেন আমার ভোট নয় ফলে উদ্যোগ নেব না, এটা হবে না। একই সঙ্গে তিনি জানিয়ে দেন, ভোট পর্যন্ত কোনো পিকনিক নয়। নিজের বক্তব্যের শেষে ফের বিএলএ 2দের প্রশংসা করেন অভিষেক। বলেন, বিএলএ 2দের আমি কুর্নিশ করি, যেভাবে তারা কাজ করেছেন। পদ চলে গেলে আমরা সবাই প্রাক্তন, কিন্তু কর্মী কখনো প্রাক্তন হবে না। আমি 2014 থেকে 21 পর্যন্ত যুব সভাপতি ছিলাম, এখন প্রাক্তন। কর্মী কখনো প্রাক্তন হয় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঁড়িয়ে ঋণ প্রতারণা। সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে সতর্ক বার্তা পুলিশের। প্রতারণার হাত থেকে জনসাধারণকে বাঁচাতে ফেসবুকে পোস্ট পুলিশের। সেই কারণেই জনগণকে সতর্ক করে এই পোস্ট পশ্চিমবঙ্গ পুলিশের। রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর নাম ভাঁড়িয়ে কিছু বিজ্ঞাপন চালানো হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে তৎক্ষণাৎ ঋণ, CIVIL ছাড়াও ঋণ, সরকারি অনুমোদন ঋণ প্রকল্প, কোনো যাচাই ছাড়া ঋণ দেওয়া হবে। এই ধরনের বিজ্ঞাপনগুলি সম্পূর্ণ ভুয়ো। সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করার জন্য এই ধরনের বিজ্ঞাপন তৈরি করা হয়েছে। পুলিশ এও জানিয়েছে, এই ধরনের কোনো ঋণ প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী বা পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক ঘোষিত বা অনুমোদিত নয়। জানা যাচ্ছে, এই চক্রের ফাঁদে পড়ে প্রচুর মানুষের কাছ থেকে খোয়া যাচ্ছিল টাকা। এই ধরনের লাগাতার অভিযোগ আসছিল পুলিশের কাছে। তখনই নড়েচড়ে বসে পুলিশ। এদিন পুলিশের তরফে একই সঙ্গে জনগণকে পরামর্শ দেওয়া হয়েছে, অচেনা কোনো লিঙ্কে ক্লিক না করার জন্য। এমনকি কোনো ধরনের অ্যাপ যাতে ইনস্টল না করা হয়। ওটিপি, ব্যাংকের তথ্য এবং পরিচয়পত্র শেয়ার না করাও পরামর্শ দেওয়া হয়েছে।
শুধুমাত্র ঋণের ক্ষেত্রে কেবলমাত্র অনুমোদিত ব্যাংক এনবিএফসি বা সরকারি ওয়েবসাইট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী 5 জানুয়ারি রাজ্য জুড়ে অবরোধ কর্মসূচির ডাক দিলেন মতুয়ারা। এসআইআরের নাম বাদ যাওয়া এবং সম্প্রতি ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে মতুয়াদের ওপর আক্রমণের ঘটনার প্রতিবাদে এই অবরোধ কর্মসূচির ডাক দিল অল ইন্ডিয়া মতুয়া সংঘ। আগামী 5 জানুয়ারি সোমবার দুপুর 12টায় গোটা রাজ্য জুড়ে রাস্তায় নেমে অবরোধ কর্মসূচি করে প্রতিবাদে সরব হবে মতুয়ারা। ঠাকুরবাড়িতে মমতা বালাপন্থী মতুয়া গোঁসাইদের মারধর ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে গাইঘাটা থানার সামনে অবস্থান বিক্ষোভে মমতা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া সংঘ। তাদের দাবি, ঘটনা 4 দিন কেটে গিয়েছে, তবুও অভিযুক্তদের গ্রেপ্তার করা হলো না। এদিকে বুধবার মতুয়াদের ভোটার অধিকার কেড়ে নেওয়ার অভিযোগে ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে বিক্ষোভ দেখানো হয়। এই বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয় মতুয়াদের দুই গোষ্ঠীর মধ্যে। শান্তনু ঠাকুরের বাড়ি গিয়ে বিক্ষোভ দেখান মতুয়া সম্প্রদায়ের মানুষেরা। মতুয়া ধর্মাবলম্বী মানুষের অভিযোগ, সিএএ এবং এসআইআরের নামে মতুয়া ভক্তদের সাথে প্রতারণা করেছেন বিজেপি এবং শান্তনু ঠাকুর। অবিলম্বে তাদের নাগরিকত্ব ও ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে, নচেত এই ঘেরাও অভিযান বিক্ষোভ লাগাতার চলবে বলেও হুমকি দেন মতুয়া সম্প্রদায়ের নেতারা। সেই বিক্ষোভ দেখানোর সময় ঠাকুরনগরের মতুয়া বাড়ি রণক্ষেত্রের রূপ নেয়। মমতাবালা ঠাকুর ও শান্তনু ঠাকুরের গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ বাঁধে। তুমুল মারপিট ও ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে মাটিতে ফেলেও মারামারি শুরু হয় উভয় পক্ষের মধ্যে। চলে লাথি, ঘুষি, চড় দেদার। সম্প্রতি উত্তর 24 পরগনা জেলার বনগাঁর গাড়াপোতায় বিজেপির একটি প্রতিবাদ সভায় কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, ভোটার তালিকা থেকে 50 লক্ষ রোহিঙ্গা মুসলমানের নাম বাদ গেছে। সেখানে 1 লক্ষ যদি আমাদের লোকেদের নাম বাদ যায়, তাহলে আমাদের এটুকু সহ্য করতে হবে। বিষয়টি সহ্য করে নেওয়া উচিত। এরকম কারণ কেন দেখানো হয়েছে? ওই দেশ থেকে যারা এসেছেন সকলে তারা প্রাণ হাতে নিয়ে এসেছিলেন। অথচ শান্তনু ঠাকুর বলছেন, দয়া করে যত শীঘ্র সম্ভব আপনারা সিএএতে আবেদন করুন, রোহিঙ্গাদের খুঁজে বের করতে সুবিধা হবে। এসআইআরের সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই বলে তিনি দাবি করছেন। শান্তনু ঠাকুরের এই মন্তব্যকে নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়। তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালাপন্থীদের অভিযোগ, সম্প্রতি শান্তনু ঠাকুর এসআইআরে 1 লক্ষ মতুয়াদের নাম বাদ যাওয়ার কথা বলে প্রকাশ্যে যে মন্তব্য করেছেন, তাতে তারা প্রবল আশঙ্কিত। তাই তারা বুধবার মিছিল করে শান্তনু ঠাকুরের কাছে জবাব চাইতে এসেছিলেন। কিন্তু শান্তনু ঠাকুরের বাড়ির কাছে আসতেই কেন্দ্রীয় মন্ত্রীর লোকজন তাদের উপর চড়াও হয়। অভিযোগ, মমতাবালা ঠাকুরের এক অনুগামীকে মাটিতে ফেলে কিল, চর, লাথি, ঘুষি মারা হয়। বাকিরা সেই ঘটনার প্রতিবাদ জানাতে গেলে শুরু হয় তুমুল সংঘর্ষ। একদিন আগে নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সরাসরি নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুললেন ডায়মন্ড হারবারের সাংসদ। এসআইআর আবহে আগেও একের পর এক বিএলও থেকে শুরু করে সাধারণ মানুষ আত্মঘাতী হয়। আজ রবিবার আরও একজন বিএলও আত্মহত্যা করলেন। আর এই ঘটনাগুলি একসঙ্গে নিয়ে নির্বাচন কমিশনকে তোপ দাগলেন অভিষেক। এদিকে স্কুলের শ্রেণীকক্ষ থেকে এক বিএলওর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। বাঁকুড়ার রানীবাঁধ বিধানসভার রাজাকাটা এলাকায় এই ঘটনা ঘটেছে। পেশায় প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক হারাধন মণ্ডল আত্মহত্যা করেছেন বলেই আলোড়ন পড়ে গিয়েছে। কারণ ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে তার সুইসাইড নোট। সেখানে ওই প্রধান শিক্ষক লিখে গিয়েছেন কাজের মারাত্মক চাপের কথা। আর এ বিষয় জানাজানি হতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মুখ খুলেছেন পরিবারের সদস্যরা। রানীবাঁধ থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে পাঠিয়েছে। অন্যদিকে এই বিএলওর মৃত্যু নিয়ে এক্স হ্যান্ডেলে নির্বাচন কমিশনকে তোপতে গেছেন অভিষেক। তৃণমূল কংগ্রেস সাংসদ লিখেছেন, মৃতের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। নির্বাচন কর্তৃক নিযুক্ত এবং নিয়োজিত আরেকজন বিএলও একটি তাড়াহুড়ো, বিশৃঙ্খল এবং রাজনৈতিকভাবে প্রভাবিত এসআইআর প্রক্রিয়ার অমানবিক চাপের মুখে নিজের জীবন নিয়েছেন। বাঁকুড়ার রাজাকাটা মাঝেরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন হারাধন মণ্ডল। তার দায়িত্বে পড়েছিল বাঁকুড়ার রানীবাঁধ বিধানসভার 206 নম্বর বুথ। নিজের বুথের কিছু ভোটারের শুনানিতে ডাক পড়ে, তাই ভোটারদের নথিপত্র জোগাড়ের নাম করে আজ সকালে নিজের বাড়ি থেকে বের হন ওই বিএলও। আর তারপর থেকে খোঁজ মিলছিল না তার। আর তা নিয়ে চিন্তিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরে স্কুলের একটি শ্রেণীকক্ষ পাখার সঙ্গে গলায় দড়ি ফাঁস লাগানো অবস্থায় তার দেহ উদ্ধার হয়। আর সুসাইড নোটে লেখা, আমি আর চাপ নিতে পারছি না, বিদায়। এই কাজের জন্য আমি দায়ী, এর সঙ্গে অন্য কারো যোগ নেই, ক্ষমা করো আমাকে। এই বিষয়টি নিয়েই অভিষেক এক্স হ্যান্ডেলে লিখেছেন, বিজেপির নির্বাচনী লাভের জন্য পরিকল্পিত এসআইআরের মাধ্যমে আতঙ্ক, উদ্বেগ, ক্লান্তি এবং ভয়ের কারণে ইতিমধ্যে 50 জনেরও বেশি প্রাণ হারিয়েছে। যা একটি পদ্ধতিগত প্রক্রিয়া হওয়া উচিত ছিল, তা নির্বাচন কমিশন ভেঙে দিয়েছে। একদলের রাজনৈতিক পাটিগণিত এবং একজন ব্যক্তির অহংকারকে কাজে লাগানোর জন্য তার মেরুদণ্ড বাঁকিয়েছে। আর বিজেপির কথাই
মানুষ ক্লান্তি, হতাশা বা আতঙ্কে মারা যায়। এটার মূল্য দিতে হবে। ইতিহাস দেখছে, বাংলা ক্ষমা করবে না এবং বাংলা ভুলবে না। হুমায়ুন কবিরের একজন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী কনস্টেবল জুমা খান শক্তিপুর থানায় এসে একটি অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ, বাড়ি যাওয়ার জন্য ছুটি চাওয়ায় হুমায়ুন কবিরের ছেলে রবিন তাকে মারধর করেছে। ঘটনাটি শক্তিপুর থানা এলাকায় হুমায়ুন কবিরের বাড়ির একতলায় অফিসের সামনে সাধারণ মানুষের উপস্থিতিতে ঘটেছে। এই অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি তদন্ত করতে তার বাড়িতে যায়। হুমায়ুনের হুমকি, যদি তার বাড়িতে পুলিশ কোনো রকম অশালীন আচরণ করে তাহলে এদিন বহরমপুর স্তব্ধ করে দেবে। পুলিশ সুপারের অফিস হাজার হাজার মানুষ নিয়ে ঘিরে নেবে। হুমায়ুনের পাল্টা অভিযোগ, ওই কনস্টেবল দীর্ঘদিন ধরে অসহযোগিতা করছে। তাকে সরিয়ে দেওয়ার জন্য তিনি আবেদন জানিয়েছিলেন। রবিবার সেই ডিউটিতে এলে তার ছেলে তাকে বাড়ি থেকে বের করে দেয়। এরপরই সে মিথ্যে অভিযোগ করে গিয়ে শক্তিপুর থানায়। অন্যদিকে শক্তিপুর থানার পুলিশ হুমায়ুনের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগে তার ছেলে রবিনকে আটক করে থানায় নিয়ে যায়। হুমায়ুনের পার্সোনাল সিকিউরিটি অফিসার জুম্মা খান অভিযোগ করেছেন, তিনি দেশের বাড়ি যাবেন বলে ছুটি চেয়েছিলেন, কিন্তু এই কথা জানতে পেরেই তার উপরে রবিবার সকালে ঝাঁপিয়ে পড়ে হুমায়ুনের ছেলে রবিন। তাকে বেধড়ক মারধর করে। এই অভিযোগ খতিয়ে দেখতেই হুমায়ুনের বাড়িতে রবিবার দুপুরে যায় শক্তিপুর থানার পুলিশ। বাড়িতে প্রায় আধা ঘন্টা হুমায়ুনের ছেলেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তারপর তাকে আটক করে থানায় নিয়ে যায়। রবিবার দুপুরে শক্তিপুর পুলিশ যখন তার বাড়িতে যায়, সেই সময় হুমায়ুন কবির ছিলেন বহরমপুরে। তিনি স্পষ্ট সেখান থেকে অভিযোগ করেন, পুলিশ অন্যায়ভাবে তার বাড়িতে গিয়েছে। তার বাড়িতে তার স্ত্রী, ছেলে এবং ছেলের বউ ছাড়া আর কেউ নেই। পুলিশ যদি কোনো রকম বাড়ির লোকের গায়ে হাত দেয় তাহলে মুর্শিদাবাদের পুলিশ সুপারের অফিস ঘেরাও হবে, বহরমপুর স্তব্ধ করে দেওয়া হবে। যদিও হুমায়ুনের এই হুমকি প্রসঙ্গে মুর্শিদাবাদের পুলিশ সুপার এস সানিরাজ কোনো মন্তব্য করেননি। তিনি শুধু বলেছেন, ঘটনা তদন্ত চলছে। এদিকে হুমকি দেওয়ার পর এবার জামিনের ব্যবস্থা করছে হুমায়ুন কবিরের পুত্র। শক্তিপুর থানায় আলোচনা করে গোলাম নবী আজাদ ওরফে রবিনের জামিনের ব্যবস্থা করেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। পাশাপাশি এ বিষয় নিয়ে তদন্ত চলবে। সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করা হবে বলে জানা গেছে। বিজেপি বিধায়ক অসীম সরকারকে প্রাণনাশের হুমকি, ফোনে তাকে কুচি কুচি করে কেটে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলেও অভিযোগ হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়কের। এরপরেই এদিন রাতে চাকদহ থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেন তিনি। বিধায়কের দাবি, কোরআন নিয়ে বক্তব্য রাখার কারণেই হুমকির মুখে পড়তে হচ্ছে। যদিও এতে ভীত নন বলেও জানিয়েছেন বিজেপি নেতা। ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। বিজেপি বিধায়ক তথা কবিয়াল অসীম সরকার বলেন, এদিন বিকেলের পর থেকে একাধিক ফোন নম্বর থেকে ফোন করে বিভিন্নভাবে হয়রানি করা শুরু হয়। অকথ্য ভাষায় কথা বলা হচ্ছে, গালিগালাজ করা হচ্ছে। শুধু তাই নয়, কুচি কুচি করে কেটে ফেলারও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ বিধায়কের। শুধু শুক্রবার নয়, আজ শনিবারও শতাধিক ফোন তার কাছে এসেছে বলে দাবি তার। এই অবস্থায় ফোন ধরাই বন্ধ করে দিয়েছেন। এদিন অসীম সরকার বলেন, শনিবার সকাল থেকে শতাধিক ফোন এসেছে, বিরক্ত হয়ে ফোন ধরাই বন্ধ করে দিয়েছি। চাকদহ থানায় একাধিক ফোন নম্বর দিয়ে এই সংক্রান্ত অভিযোগ দায়ের করেছেন কবিয়াল। অন্যদিকে বিজেপি বিধায়কের বিরুদ্ধে পাল্টা থানায় অভিযোগ জানিয়েছেন বেশ কয়েকজন ইমাম। শুধু তাই নয়, অসীম সরকারের বিরুদ্ধে প্রতিবাদও জানান তারা। অভিযোগ, ধর্মগ্রন্থ নিয়ে বিজেপি বিধায়ক অপপ্রচার করছেন বিধায়ক। সম্প্রতি বিজেপির একটি প্রতিবাদ আন্দোলন থেকে সংবাদ মাধ্যমের সামনে কোরআন নিয়ে বেশ কিছু মন্তব্য রাখেন হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক কবিয়াল অসীম সরকার। জানিয়ে ঝড় উঠেছে সমাজ মাধ্যমে। এরপরেই পাল্টা বিজেপি বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের ইমামদের।